আজকের গল্পটা হচ্ছে একটি ছেলের আত্মকথা। ছেঁড়া জুতা আর ঘামে ভেজা শার্টটা পরে যখন কলেজে যেতাম, তখন সবাই আমাকে দেখে নাক ছিটকাইতো আর সবাই দূরে দূরে সরে থাকতো। আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, এমনকি ক্লাসের টিচারও আমাকে ঘৃণার চোখে দেখতো। সবাই এমন ভাব নিত আমি যেন মানুষের শ্রেণীতেই পড়ি না। ক্লাসে আমার সাথে কেউ বসতো না। আমার জায়গা ছিল একদম লাস্ট বেঞ্চ। ওখান থেকে ক্লাস করতাম। সবার যেন একমাত্র ঘৃণার পাত্র আমি। আমার জীবনটা এমন ছিল না। আমিও কোনো এক বাবা মায়ের রাজপুত্র ছিলাম। বাবা মা আমাকে আর আমার ছোট বোনকে অনেক ভালোবাসতো। ভালোই ছিলাম আমরা, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার জীবনটা একেবারে উলটপালট করে দেয়। রোড অ্যাক্সিডেন্টে বাবা যখন মারা যায়, বড় সন্তান হিসেবে সংসারের জোয়াল আমার কাঁধে এসে পড়ে। আমি রাকিব, সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটা গ্রামে থাকতাম। পড়াশোনার জন্য আমি একা শহরে এসে থাকছি। শহর বলতে বড় বড় অট্টালিকায় থাকি না, ছোট একটা টিনের ঘর ভাড়া নিয়ে থাকি। ঘর ভাড়াটাও ঠিক মতো দিতে পারি না, তাই বাড়িওয়ালার কাছ থেকে অনেক কথাগুলো শুনতে হয়। পড়াশোনার পাশাপাশি একটা গ্যারেজে কাজ করি, কিন্তু বাসায় বলেছি আমি পার্ট টাইম জব করি। কাজ করতে কলেজে যেতে দেরি হয়, তাই প্রতিদিন কবির স্যারের কাছে অপমানিত হতে হয়। তবুও আমি কিছু মনে করি না, কারণ আমার মতো ছেলেকে এত দামি কলেজে পড়তে দিয়েছে, এটাই অনেক। কলেজ ছুটির পর আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। প্রত্যেক দিন হেঁটেই বাড়ি যাই, আজকেও তাই করছি। এমন সময় একটা গাড়ি এসে আমার কাপড় নোংরা করে দিল। তার মানে কাল কলেজে আসা হবে না। বাসায় এসে শার্টটা ধুয়ে দিলাম, তারপর ফ্রেশ হয়ে না খেয়েই গ্যারেজে চলে আসলাম। এখান থেকে যা পাই তা দিয়েই আমার লেখাপড়া, ছোট বোনেরও লেখাপড়া আর সংসার চালানোর জন্য বাসায় টাকা পাঠাতে হয়। বিকেল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। চাচা, কী রে, কাজ আসতে এত দেরি করলি কেন? চাচা আর বললেন না, কলেজ থেকে আসার সময় পড়ে গিয়েছিলাম, তাই আসতে দেরি হলো। তাড়াতাড়ি কাজে লাইগা পর রাতে কাজ করে বাসায় ফিরলাম। এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চাইলেও আর কলেজে যেতে পারলাম না, কারণ ভালো শার্ট ওইটাই ছিল। তাই আজকে সকালে গ্যারেজে চলে আসলাম। চাচা, কী রে রাকিব, আজকে কলেজে যাসনি? না চাচা, আজকে কলেজে যাব না। চাচা, খেয়ে এসেছিস? লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললাম, না। তোমার এখানে কিছু পাওয়া যাবে? চাচা, এখানে দুটো বিস্কুট আছে, খেয়ে কাজে লেগে যা। আমি দুইটা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম। আজ মনটা খুব খুশি খুশি লাগছে। কিছু টাকা বেশি পাবো। সারাদিন কাজ করে টাকা নিয়ে বাসায় এলাম। পরের দিন সকালে বাসায় কিছু টাকা পাঠিয়ে দিলাম। সকালে আমি খেয়ে কিছুক্ষণ পরে কলেজে চলে আসলাম। আজকেও লেট করে আসছি। আজকে তো স্যার বলেই ফেললো। কী রে, তোর কি নতুন শার্ট নেই? প্রত্যেক দিন একটাই শার্ট পরে আসিস। আমি, না স্যার, নতুন শার্ট কেনার টাকা কোথায় পাবো? স্যার, শার্ট কিনতে পারিস না তাহলে পরতে আসিস কেন? কাজ করলেই তো পারিস। ফকির আসছে কলেজে। তোদের মতো ছেলেদের কলেজে পড়ার কোনো মানেই হয় না, ফকির কোথাকার। তোর জন্য অন্য স্টুডেন্টরাও ঠিক মতো আসতে চায় না। তারপর আমি আর কিছু বললাম না। ক্লাসের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আসলেই সব অপমান আমার গায়ে আর লাগে না। পেটে ভাত না থাকলে মান সম্মান দিয়ে কী করব? তারপর আমি চুপচাপ ক্লাস করে বাসায় চলে এলাম। আম্মারে এগুলো কিছুই বলি না, মনে মনে ভাবছি যদি এখন আব্বু বেঁচে থাকতো তাহলে আমার আর এত অপমানিত হতে হতো না। আচ্ছা, টাকা আর ভালো কাপড় দিয়েই কি বংশের পরিচয় পাওয়া যায়? এইসব ভাবতে ভাবতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এমন সময় একটা গাড়ি গ্যারেজে আসলো ঠিক করতে। তারপর দেখলাম কলেজের সেই অহংকারী স্যার কবির। উনি আমাকে দেখে বলতে লাগলো, কী রে, তুই এখানে কেন? এই গ্যারেজে কাজ করিস? আমি, জি স্যার, গাড়িটা দেখতেছি। কথাটি না বলতেই, চাচা, এ কি আমার গাড়ি ঠিক করতে পারবে? হ্যাঁ স্যার, রাকিব খুব ভালো কাজ জানে, ওই আপনার গাড়ি ঠিক করে দিতে পারবে। তারপর স্যার আমাকে বলল, এত যখন ভালো কাজ জানিস তাহলে কলেজে যাস কেন লেখাপড়া করতে? তোদের মতো গরিবরা যদি লেখাপড়া করে তাহলে আমাদের মতো ধনীদের কামলা কে খাটবে? আমি সেই কথায় কান না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিয়েছে দুটো, একটা দিয়ে শুনি আর আরেকটা দিয়ে বের করে দিই। আমি, স্যার, আজকে গ্যারেজে কেউ নাই। আমি যদি গাড়িটা না দেখি তাহলে আজ গাড়িটা এখানেই পড়ে থাকবে। স্যার, ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা দেখার পর ভাড়াটা দিয়ে স্যার চলে গেছে। কত দিল দেখিনি। তারপর দেখলাম 500 টাকা দিয়েছে। আমি চাচাকে বললাম, চাচা এই নেন। আরে রাকি, 500 টাকা তুই কই পাইলি? আমি আর কই পাবো, বড় লোক স্যার দিয়ে গেছে। চাচা, উনি কে?
চাচা উনি কে? তোর সাথে এমন ব্যবহার করলো কেন? আমি যার গাড়ি ঠিক করলাম সে? চাচা আমাদের কলেজের অহংকারী স্যার, যে আমাদের মতো গরিবদের দেখতে পারে না, ঘৃণা করে। চাচা এখন কি করবি? জানি না, কিন্তু যেমন করেই হোক চাচা, আমাকে লেখাপড়া করতেই হবে। চাচা তোর বাবা থাকলে তো তোকে আর কাজ করে লেখাপড়া করতে হতো না। কি আর করবি, সব আল্লাহর ইচ্ছে। আচ্ছা চাচা, তাহলে এখন আমি যাই। চাচা যা। তারপর চাচার ওখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। এসে গোসল করে রান্না করে নিলাম। আমি একাই থাকি তাই আমিই রান্না করি। খুব একটা যে ভালো পারি তা না, তবে আমি নিজে খেতে পারি। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মুখটা খুব ব্যথা করছে, মাঝরাতেই এমন ব্যথা করে আমি জানি না কেন, তবে আজকে ব্যথাটা খুব বেশি। তাই ঘুমানোর চেষ্টা করলাম। সারাদিন শুয়েছিলাম, রাতেও কিছু না খেয়ে শুয়ে থাকলাম। এভাবেই আমার কষ্টের দিনগুলো যেতে লাগলো। একবেলা খেয়ে আর দুবেলা না খেয়ে পড়াশোনাটা চালিয়ে গেলাম। কিছুদিন পরের কথা, আমার ছোট বোনের ইন্টারের রেজাল্ট বের হয়। খুব ভালো রেজাল্ট করে, সে আরও পড়াশোনা করতে চায়। তাই তাকে সরকারি আজিজুল হক কলেজের বগুড়াতে ভর্তি করে দিলাম। অনেক কষ্টের মধ্যে দিয়ে এভাবে 1 বছর পেরিয়ে যায়। আমি অনার্স 4র্থ বর্ষে আর আমার বোন 1ম বর্ষে। সে আমাকে জানালো সামনে তার পরীক্ষা। পরীক্ষায় ফর্ম ফিল আপ 7 দিনের মধ্যেই করতে হবে, তাই টাকা দিতে হবে। তাই আমিও কয়েকদিন আর কলেজে গেলাম না। অনেক কষ্টে একটা গ্যারেজ থেকে রিক্সা জোগাড় করলাম। সকাল থেকে বিকাল অবধি রিক্সা চালাই আর বিকেল থেকে রাত অবধি গ্যারেজে কাজ করি। একদিন দুপুরবেলা আমি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি আমাদের কলেজের সেই অহংকারী কবির স্যার এসে বলছে, এই রিক্সা যাবে? জি স্যার। বলেন কই যাবেন? স্যার, আরে তুমি এখানে? তুমি সেই কলেজের ছেলেটা আর ওই গ্যারেজে কাজ করো সেই ছেলেটা না? জি স্যার, আমি সেই। মাথা নিচু করে বললাম, তো তুমি এখানে কি করো? গ্যারেজে কাজ করো না? আর কলেজেও দেখছি না কয়েকদিন ধরে। আমি, স্যার গ্যারেজে কাজ করে তো সংসার আর আমার পড়াশোনার খরচই ঠিকভাবে চালাতে পারি না। এখন তো আমার ছোট বোনেরও পড়াশোনার খরচ চালাতে হয়। 7 দিনের মধ্যেই ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে হবে। তাই কলেজে না গিয়ে ওই সময়টা রিক্সা চালাই। আমার কথা শুনে স্যার একদম চুপসে গেলেন। আমি স্যারের দিকে তাকিয়ে দেখলাম, স্যারের চোখ থেকে আমার কথা শুনে টপ টপ করে পানি পড়ছে। তারপর আমি স্যারকে বললাম, স্যার আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। আমি কি কোনো ভুল করেছি? সরি, আর করব না, আর এগুলোও বলবও না। আমার কথা শেষ হওয়ার মাত্রই স্যার আমাকে এক ঝটকায় জড়িয়ে ধরলেন আর জোরে জোরে কাঁদতে লাগলেন। আমি তো একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি বললাম, স্যার কি করছেন? আমার শরীর তো ঘামে ভেজা, আর শার্টটাও ঘামে ভিজে আছে। আপনার শরীরটা নোংরা হয়ে যাবে। প্লিজ ছাড়ুন। স্যার প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে না বুঝে কতদিন কত কিছু বলেই না অপমান করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার এগুলো কি বলছেন? আপনি আমার গুরুজন, তাই আপনি শুধু বকতে না আমাকে মারতেও পারেন। আমি কিছুই মনে করিনি স্যার। তুমি আমার ছেলে হলে নিজেকে অনেক ধন্য মনে করতাম। বাদ দিন না স্যার। কোথায় যাবেন বললেন না তো? স্যার তার জায়গার কথা বলল। তারপর আমি স্যারকে রিক্সা চালিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলাম। তারপর স্যার আমাকে একটা খাম দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এটা কি স্যার? স্যার খুলে দেখো। তারপর আমি খুলে দেখলাম 10,000 টাকা। স্যার এত টাকা কিসের জন্য? ভাড়া তো 20 টাকা। এটা রেখে আমাকে 20 টাকা দিন, তাহলেই আমি খুশি। এটা তোমার ভাড়া না, তোমার বোনের ফর্ম ফিল আপের টাকা আর তোমার পড়াশোনার জন্য কিছু টাকা। স্যার প্লিজ এটা আমি রাখতে পারবো না। আমি ইতিম ঠিক আছে, আমাকে সিম্প্যাথি দেখবেন না, আমি দয়ার পাত্র হতে চাই না। স্যার প্লিজ এটা রাখো। এটা তোমার ওপর আমার দয়া না, আমার ভুলের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করলাম এটা ভাববো। তুমি আমাকে স্যার ভাবলে এটা আমার অনুরোধ। আমি অনেক কিছু বলতে গিয়েও স্যারের এই কথা শোনার পর আর কিছু বলতে পারলাম না, শুধু শুনলাম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তারপর স্যার চলে গেলেন। মনে মনে ভাবলাম, যে আমাকে দু চোখেই দেখতে পারতো না আজ সেই আমার বোনের ফর্ম ফিল আপের টাকা দিল। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলাম। তারপর রিক্সা গ্যারেজে জমা দিয়ে বোনের ফর্ম ফিল আপের টাকা পাঠিয়ে দিলাম। তারপর গ্যারেজে চলে আসলাম। রাত পর্যন্ত সেখানে কাজ করলাম। তারপর বাসায় চলে এলাম। এসে রাতে গোসল করে আর খেলাম না, না খেয়েই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে পাশের দোকান থেকে গরিবের ভিআইপি নাস্তার টং দোকানের একটা কলা, একটা রুটি আর 1 কাপ চা খেয়ে কলেজে চলে আসলাম।
ক্লাসে এসে দেখি প্রিন্সিপাল কবির স্যার আর একটা বড় কোম্পানির ম্যানেজার ওয়াদা করছেন এই কলেজের যে ফার্স্ট হবে তার জন্য কোম্পানিতে একটা ভালো জব দেওয়া হবে। আমি ভাবলাম এটাই সুযোগ, কাজে লাগাতে হবে, কারণ আমাদের মতো ছেলেদের টাকা ছাড়া জব নেই, তাই এই সুযোগটা কাজে লাগাতে হবে। তারপর উনি আর প্রিন্সিপাল স্যার চলে গেলেন আর কবির স্যার ক্লাস নিতে লাগলেন। আমিও ক্লাসে মনোযোগী হলাম। কবির স্যার এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না, কারণ উনি আমার সম্পর্কে সব জানেন, মাঝে মাঝে আমার খোঁজ খবরও নেয়। ক্লাসগুলো করে বাসায় গিয়ে আবারও গ্যারেজে চলে আসলাম। ওখানে রাত পর্যন্ত কাজ করে চাচাকে বললাম, চাচা আমি কয়েকদিন কাজে আসতে পারবো না। কেন রে, কী হয়েছে? তারপর আমি চাচাকে কলেজের সব ঘটনা খুলে বললাম। তারপর চাচা আমাকে বলল, একটু দাঁড়া, আমি আসতেছি। তারপর চাচা ভিতরে চলে গেলেন। একটু পর বাহিরে এসে বললেন, এই টাকাগুলো রাখ, কাজে লাগবে। মনের অজান্তে চোখ থেকে পানি পড়তে লাগলো। চাচা আমাকে জড়িয়ে ধরে বলল, আরে তুই তো আমার ছেলের মতোই। চাচা আমি আপনার ঋণ আমি কোনো দিনও শোধ দিতে পারবো না। আরে বাবার কাছে ছেলের কোনো দিনও ঋণ থাকে না। যা, দেরি হয়ে যাচ্ছে। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে রান্না বসিয়ে পড়তে বসলাম, কারণ পরীক্ষা আর বেশি দিন নেই, আর যে করেই হোক আমাকে ফার্স্ট হতেই হবে। পড়তে পড়তে কিছুক্ষণ পর আবার মাথা ব্যথা শুরু হয়, তাই অসহ্য যন্ত্রণা নিয়ে আর পড়তে পারলাম না। রান্না করে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে তবুও মাথা ব্যথা গেল না, পড়াশোনা করতে পারছি না। তাই চাচারের দেওয়া টাকাগুলো নিয়ে চলে গেলাম হাসপাতালে। ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে কিছু মেডিসিন নিয়ে এলাম। তারপর বাসায় এসে মেডিসিনগুলো খেয়ে আবার পড়তে বসলাম। এভাবেই চলতে চলতে পরীক্ষার দিন চলে এলো। পরীক্ষার মধ্যেও অনেক মাথা ব্যথা করছে, কিন্তু সেদিকে নজর না দিয়ে পরীক্ষাগুলো দিয়ে গেলাম। পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। 4 মাস পর আজকে রাকিবের রেজাল্টের দিন। নোটিশ বোর্ডে রেজাল্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাকিবের কোনো পাত্তা নেই। কবির স্যারও একটা রেজাল্টের শীট চোখ বুলালো। রেজাল্ট দেখে সবার মাথা ঘুরে গেল, কেননা শুধু এই কলেজে না, এই বগুড়া জেলার মধ্যে রাকিবই ফার্স্ট হয়েছে। সবাই ভাবছে এরকম গ্রাম থেকে উঠে আসা খ্যাত ছেলে কেমনে এই রেজাল্ট করে। কিন্তু কবির স্যার অনেক খুশি, কারণ উনি চায় রাকিবই ফার্স্ট হোক। কবির স্যারের চোখ শুধু রাকিবকেই খুঁজছে, কিন্তু রাকিব আসেনি। কবির স্যার অনেক এক্সাইটেড নিয়ে রাকিবের ঠিকানা অনেক কষ্টে খুঁজে বের করে এবং ওর বাসায় যায়। এসে দেখে আমি শুয়ে আছি। কবির স্যার এসে বললেন, আরে রাকিব, এভাবে শুয়ে আসো কেন? আজকে তো রেজাল্ট বের হয়েছে, তুমি সারা বগুড়ার মধ্যে ফার্স্ট হয়েছো। আমার খুশিতে চোখ থেকে পানি পড়ছে। এতদিন কষ্টের কান্না কাঁদছি, কিন্তু অনেক দিন পর খুশির কান্না কাঁদলাম। স্যার আবার বললেন, কি হলো, চলো আমার সাথে, আজকে তোমাকে আমি ট্রিট দেব। আমি প্রথমে যেতে না চাইলেও স্যারের জড়াজড়িতে বের হলাম। তারপর প্রথমেই মিষ্টির দোকানে গিয়ে আমাকে অনেক মিষ্টি খাওয়ালেন, সাথে উনিও খেলেন। আমি একটা বিষয় ভাবলাম, এই তো সেদিনই এই কবির স্যারই আমাকে কত না অপমান করতেন, কিন্তু আজ আমাকে নিজের টাকায় খাওয়াচ্ছেন। তবুও চোখে অনেক আনন্দ নিয়ে কতটা পরিবর্তন হয়ে গেছেন উনি। আল্লাহ কত কিছুই করেন। স্যার আমাকে বললেন, কি এত ভাবছো? আমি, কিছু না তো স্যার। তোমার মুখ এত শুকনা কেন? কি হয়েছে বলো তো আমাকে। না স্যার, তেমন কিছু না। চলো আজকে আমি তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। তারপর কবির স্যার আমাকে নিয়ে গাড়িতে সারাদিন অনেক ভালো ভালো জায়গায় ঘুরেছেন। আমি সেগুলো জায়গা কখনো দেখিনি। অনেক রাত করে স্যার আমাকে আমার বাসায় নামিয়ে দিলেন। নামার সময় বললাম, স্যার আপনাকে একটা কথা বলতে চাই। স্যার, কালকে বইলো, আর কালকে সেই কোম্পানির ম্যানেজারও আসবে তোমাকে জবের লেটার দিতে। সো তুমি কাল কলেজে আসতেই লেট করো না। স্যার প্লিজ, আজকেই কথাগুলো বলতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। স্যার গাড়ি থেকে নেমে বললেন, ঠিক আছে বলো কি কথা। স্যার আমার ছোটো বোন আমাদের কলেজেই পড়ে। তো স্যার আমার জবটা ওকে দিন প্লিজ, এটা আমার শেষ রিকোয়েস্ট। আমি আর কখনো আপনার থেকে কিছুই চাইবো না। স্যার রাকিব, তুমি এভাবে বলছো কেন? আর তোমার জবটা তুমি তোমার বোনকে কেন দিবে? তারপর রাকিব যেটা কবির স্যারকে বলল সেটা শুনে কবির স্যার রাজি হয়ে গেলেন জবটা তার বোনকে দিতে। তারপর সেখান থেকে কবির স্যার চলে আসেন। পরের দিন কলেজে ম্যানেজারকে কবির স্যার বুঝিয়ে রাকিবের বোনকে জবটা দেওয়া হয়, আর ওর বোন জবটা করে এখন স্বাচ্ছন্দ্যেও সংসার চালাতে পারে। তারপর ভরা ক্লাসের সামনে কবির স্যার চোখ মুছে সকল স্টুডেন্টদেরকে বললেন, এটাই রাকিবের জীবনের আত্মকথা, আর আমার দেখা একমাত্র ভালো ও সহজ সরল স্টুডেন্ট।
রাকিব আমাদের কলেজের এই আজিজুল হক কলেজের একটা গর্ব আর একটা রত্ন ছিল, যেটা আমরা কেউ বুঝতে পারিনি। সকল স্টুডেন্ট নিজেদের চোখ মুছে স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এটা বললেন না রাকিব সেদিন রাতে আপনাকে কি এমন বলেছিলেন, আর আপনি তখন এক কথায় তার বোনকে জবটা দিয়ে দিলেন। আর আরেকজন স্টুডেন্ট বলল, স্যার এখন রাকিবই বা কোথায়, সেটাও তো বললেন না। স্যার, তোমরা রাকিবকে দেখতে চাও? জি স্যার, তাহলে আমার সাথে এসো। স্যার সকল স্টুডেন্টদেরকে কলেজের একটু পাশেই একটা কবরস্থানে নিয়ে গিয়ে একটা কবর দেখিয়ে বললেন, ওই তো রাকিব ওখানে চিরনিদ্রায় শুয়ে আছে। স্টুডেন্টগুলো সবাই অবাক হয়ে একবার বলল, মানে হলো সেদিন রাকিব আমাকে বলেছিল। স্যার, আচ্ছা বলো কি কথা বলবে রাকিব? স্যার, আমার যেদিন মাথা ব্যথার জন্য হাসপাতালে যাই তখন ডাক্তার আমার মাথা পরীক্ষা করে জানায় আমার মাথায় একটা ব্রেন টিউমার হয়েছে, আর সেখান থেকেই আমার ব্রেন ক্যান্সার ধরেছে, আর এটাই আমার লাস্ট স্টেজ। অপারেশন করেও আর কোনো কাজ হবে না। রেজাল্ট শুনে অনেক খুশি হয়েছিলাম, আপনাদের সাথে অনেক দিন বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সায় দিল না স্যার। স্বপ্ন ছিল মা বোনকে নিয়ে অনেক হ্যাপি থাকার, কিন্তু সেটা আর হলো না। তাই আমার জবটা আমার বোনকে দিতে চাই। প্লিজ স্যার, এটা আমার জীবনের শেষ অনুরোধ, আপনাকে রাখতেই হবে। বলতে বলতে রাকিবের চোখের কোণে পানি চলে এসেছে। কবির স্যারের চোখেও পানি ছলছল করছে। কোনো কথা না বলে এক ঝটকায় রাকিবকে জড়িয়ে ধরলেন। বর্তমানে বলা শেষে স্যার আবার চোখ মুছে সকল স্টুডেন্টদেরকে বললেন, তো ওয়াল স্টুডেন্ট, এখন বলো কে কে ওর মতো একজন মেধাবী, ওর মতো কঠোর পরিশ্রম করে কে কে জীবন গড়াতে চাও বলো। সব স্টুডেন্ট হাত তুলে বললেন, স্যার আমরা সবাই রাকিবের মতো হতে চাই। স্যার, তাহলে রাকিবের জীবনের আত্মকথা শুনে আমিও সার্থকতা লাভ করব। ভালো থাকুক রাকিবের মতো ভালো রাখার মানুষগুলো। কেমন লাগলো আপনাদের এই গল্পটা? আশা করি ভালোই লেগেছে। আমার সাধ্য মতোই চেষ্টা করেছি। সকলেই একটা কমেন্ট করবেন আশা করছি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।